মহিষাদলের দিকে এবার নজর রাখবো। মহিষাদল রাজ কলেজে তুমুল উত্তেজনা। দেখুন একটু ছবিটা, সেখানে প্রিন্সিপালের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলেন পরীক্ষার্থীরা। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায়। কিন্তু কেন এরকম পরিস্থিতি, কেন পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন জানাবো আপনাদের। তবে তার আগে ছবিটা দেখুন, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মহিষাদল রাজ কলেজে। বিক্ষোভ দেখাচ্ছেন পরীক্ষার্থীরা, পুলিশকে ঘিরেও তারা বিক্ষোভ দেখান। এমনকি প্রিন্সিপালের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন পরীক্ষার্থীরা। সুজিত রয়েছে আমাদের প্রতিনিধি। সুজিত, এখন কি পরিস্থিতি বর্তমানে, এবং পরীক্ষার্থীরা যে বিক্ষোভ দেখাচ্ছে কারণটা কি? দেখো, এখনো পরিস্থিতি একটা উত্তেজনাকর অবস্থা রয়েছে, থমথমে পরিবেশ রয়েছে, এবং যেখানে বিক্ষোভকারীরা কিন্তু তারা অনড়। তারা কারা? তারা একেবারে পরীক্ষার্থী, ল কলেজের তারা ছাত্র। ইউনিভার্সিটির পরীক্ষা, তার সিট পড়েছে, হলদিয়ার ল কলেজের সিট পড়েছে এই মহিষাদল রাজ কলেজে। কিন্তু কি কারণে সেটা কিন্তু অভিযোগ আকারে বলছেন ওই পরীক্ষার্থীরা, যে পরীক্ষা চলাকালীন অসৎ উপায়ে তাদের সহযোগিতার নাম করে কিছু মানুষকে, কিছু পরীক্ষার্থীকে সহযোগিতা করছিলেন বা করার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার কথা বলছিলেন। কাদের বিরুদ্ধে অভিযোগ? মহিষাদল রাজ কলেজের ছাত্র সংসদের কিছু সদস্যর বিরুদ্ধে এই অভিযোগ। যাদের বিরুদ্ধে তারা অবশ্যই এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তাদের কিন্তু ইউনিয়ন রুমে কেউ নেই এখন, কারণ পরিস্থিতি যা, পুলিশ এসে সেটাকে বলা যায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু কলেজের এমন পরিস্থিতি হলো, ওসি সিআই সহ পুলিশের বিরাট বাহিনী আসে, এলে কি হবে? তার ফলে আবার দেখা গেল যেন আগুনে ঘি পড়লো। পুলিশকে দেখে রেড়ে করে তেড়ে গেলেন ওই পরীক্ষার্থী বিক্ষোভকারী ছাত্ররা। পাল্টা আবার পুলিশও তাড়া করে, আবার তারা পাল্টা করে গিয়ে প্রিন্সিপালের রুমের দরজা পর্যন্ত ভেঙে দিল। এবং গোটা ঘটনায় ধুন্ধুমার কাণ্ড বললে সবটা বলা হবে না। সাধারণত রাস্তা থেকে যারা যাচ্ছিলেন পরীক্ষার্থীরা, ছাত্ররা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। যারা হচ্ছে ইউনিয়নের মধ্যে যুক্ত আছে এবং যারা নেই, একাধিক ছাত্রছাত্রী তারা এসে কলেজে বকালমে তারাই গার্ড দিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা জানতে চাই যে প্রফেসররা গার্ড দেয় নাকি স্টুডেন্টরা গার্ড দেয়? আমাদের উপরে ওরা আইনগতভাবে ওদের কিন্তু আক্রমণ করে এবং আমাদেরকে মারধর করে, আমাদের বউ ছেলেদেরকে আঘাত করে। ইউনিয়ন কর্তৃপক্ষ ইন্টিমেট ক্লাসের ভেতরে এসে আমাদেরকে দেখিয়ে দিয়েছে এটা ইউজ করছে, ওটা ইউজ করছে। এটার কারণটাই হচ্ছে একমাত্র ওরা যেটা অবৈধ টাকা চেয়েছিল, প্রতিটা সেমিস্টার ওয়াইজ থেকে 1 লাখ টাকা চেয়েছিল। কারণ আমরা প্রতিবাদ করতে আমাদের ছেলেদেরকেও মারেছে, বেরও করে দিয়েছে। পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ ছাত্রদের। আমাদের প্রতিনিধি সুজিত, যে অভিযোগ পরীক্ষার্থীরা তুললেন তা একেবারে গুরুতর অভিযোগ, যে প্রশ্নের উত্তর বলে দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ কি জানাচ্ছে? চাপে পড়েছেন কলেজ কর্তৃপক্ষ। প্রিন্সিপাল তিনি কিন্তু সরাসরি জানাচ্ছেন গোটা বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। এই খতিয়ে দেখবেন তিনি বলছেন, এবং তার কাছে কিন্তু অভিযোগ করা হলো যে তার কাছে তারা অভিযোগ করছে, বা আমরাও প্রশ্ন করেছিলাম যে ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে এই অভিযোগ, তা নিয়ে কি বলবেন। কিন্তু তিনি বলছেন বিষয়টি বিবেচনা করে দেখা হবে। পুলিশ অর্থাৎ ওসিকে রেড়ে করে তেড়ে গেলেন। একেবারে ক্ষিপ্ত যারা ছাত্র, বিক্ষুব্ধ যারা, তারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। এবং তোমাকে যে কথাটা বলছিলাম, যে রাস্তা থেকে যাওয়া লোকজনও কিন্তু ছুটতে থাকেন কলেজের ভেতরে এই চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় দেখে। কেননা তারা প্রথমে ভেবেছিলেন কলেজে কি আবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলো। কলেজ নির্বাচনে যে দেখা যায় যেমনটা সাধারণত কিছু কলেজে, সেখানে দেখা গেল একবার পরীক্ষার দিন, ইউনিভার্সিটির পরীক্ষার দিন, ইউনিভার্সিটির সিট পড়েছে, সেই পরীক্ষা চলাকালীন এ ধরনের ঘটনা একেবারে কেউ মনে করতে পারছেন না যে এমন ঘটনা ঘটেছে। এরকম একটা বেশ, ধন্যবাদ সুজিত। আমাদের যারা অধ্যাপক অধ্যাপিকারা যারা আছেন তারাই ইনভিজিলেশন দিচ্ছেন, এবং স্টাফেদের যা কাজ
অ্যাটেন্ডেন্সটাকে নেওয়া বা আমাদের খাতা ডিস্ট্রিবিউট দেওয়া, লুজশিট ডিস্ট্রিবিউট করা, এই সমস্ত কাজ যা যা অ্যাক্টিভিটি পরীক্ষা যেটা নিয়মমাফিক যেটা করা উচিত সেটাই চলছে। পরীক্ষা আমাদের কিন্তু নিয়ম অনুযায়ী হচ্ছে। ইউনিয়নের ছেলেরা তো লাঠি হাতে বেরিয়েছে, তাহলে আমাকে এটা খোঁজ নিয়ে দেখতে হবে, কেন ওটাতে আমি জানি ওটা খোঁজ নিতে হবে। মানে বিশৃঙ্খলা তৈরি করার কারণও আমি খুঁজে পাচ্ছি না, এবং কারণ যদি আপনারা বলছেন যখন সেটা যদি বলে থাকেন বা হয়ে থাকে আমি সেটা খোঁজ নিয়ে দেখব। এদিকে হলদিয়া ল কলেজের সমস্ত বর্ষের পরীক্ষা চলছে মহিষাদল রাজ কলেজে, আর সেখানেই এই অভিযোগ সামনে এসেছে যে প্রশ্নের উত্তর বলে দেওয়া হচ্ছে। এখানের ইউনিয়নের স্টুডেন্টদের সঙ্গে আমাদের কলেজের স্টুডেন্টদের সঙ্গে কিছু গন্ডগোল হয়েছে, তার জন্য এবার এর এডুকেশন হচ্ছে। আমি একটা ব্যাপারটা খতিয়ে দেখছি। এখানকার ইউনিয়নের ছেলেরা বোধহয় এদেরকে মারধর করেছে আর কিছু টর্চার করেছে, সেটা আমি দেখে নিচ্ছি। আমি কথা বলি প্রিন্সিপাল স্যারের সঙ্গে। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি নিউজ 18 প্রাইম টাইম। আরএসএস এর কাছে বাধা নেই সরকারি কর্মীদের। উঠল 58 বছরের সেই পুরনো নিষেধাজ্ঞা। সরকারি কর্মীদের আরএসএস এর কাজে যুক্ত হওয়ার অনুমতি। পুরনো নিষেধাজ্ঞা তুলল কেন্দ্রীয় সরকার। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একমাত্র লক্ষ্য হচ্ছে সাংস্কৃতিক রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করা, মানুষের চরিত্র নির্মাণ করা, দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্ব, দেশের সাম্য এবং ভারতীয় সভ্যতার পরম্পরা, ভারতীয় বহুত্ববাদকে রক্ষা করা। এই যে 58 বছর আগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এর মাঝে অনেক সরকার এসেছে গিয়েছে, এর মধ্যে কিন্তু বাজপেয়ী সরকারও ছিল, কিন্তু তখনও এই নিষেধাজ্ঞা তোলার কথা ভাবা হয়নি। বাজপেয়ী সরকারের সঙ্গে এই সরকারের মৌলিক পার্থক্য কতটা, সেটাকে নতুন করে কাউকে কোনো বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এবং যে কোনো রাষ্ট্রীয় আপৎকালীন অবস্থায় ভারত সরকারের আহ্বানে তারা সাড়া দিয়েছেন বিভিন্ন সেবা কাজে। স্বাভাবিকভাবেই একটা সাংস্কৃতিক সংগঠন থেকে সরকারি কর্মচারীদের দূরে রাখা হবে, এটা খুব একটা বাস্তব হতে পারে না। সেই জন্য নিঃসন্দেহে এই ভারত সরকার সিদ্ধান্ত আমরা স্বাগত জানাচ্ছি। এদিকে পুরনো নিষেধাজ্ঞা তুলল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সমালোচনায় বিরোধীরা। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, গান্ধীজির হত্যার পর সর্দার প্যাটেল 1948 ফেব্রুয়ারিতে আরএসএস কে নিষিদ্ধ করেছিলেন। এক্স হ্যান্ডেলে পোস্ট জয়রাম রমেশের। পরবর্তীকালে ভালো আচরণের আশ্বাসের ভিত্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, এও উল্লেখ করলেন তার এক্স হ্যান্ডেলে। এরপরেও আরএসএস কখনো নাগপুরে তেরঙ্গা তোলেনি। 1966 সালে সরকারি কর্মচারীদের আরএসএস এর কার্যক্রমে অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়, যা একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল। 4 জুন 2024 পর প্রধানমন্ত্রী এবং আরএসএস এর মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকে। বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীনও যে নিষেধাজ্ঞা জারি ছিল সেটাই 9 জুলাই 2024 58 বছর পর তুলে নেওয়া হলো। মনে হয় আমলারও এবার থেকে হাফ প্যান্ট পরে আসবেন। এক্স হ্যান্ডেলে এইভাবেই কিন্তু কটাক্ষ জয়রাম রমেশের। আরএসএস আর বিজেপির মুদ্রার এপিট আর ওপিট, নিশানা তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের। আরএসএস আর বিজেপি যে কয়েনের এপিট আর ওপিট, সেটা দেশের প্রত্যেকটা মানুষই জানে। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যারা সরকারি চাকরি করে, সেটা কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, তারা প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিতে পারে না। কিন্তু বিজেপি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের এবার প্রত্যক্ষভাবে নিজেদের দলের কাজে ব্যবহার করার জন্য আজকে দীর্ঘদিনের যে নিয়ম সেটাকে পাল্টে দিয়ে তারা বলছে যে তারা আরএসএস এর কাজে যুক্ত হতে পারে। অর্থাৎ আগামী দিনে প্রত্যেকটা সরকারি কর্মচারীকে ভয় দেখিয়ে বা অন্য যে কোনোভাবে প্রকারান্তরে বিজেপির হয়ে কাজ করতে যে বাধ্য করবে, এটা তারই একটা ইঙ্গিত, এটা তারই একটা দিশা। দেশের জন্য এই সিদ্ধান্ত ভালো নয়, সমালোচনা সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। আরএসএস তো সরকার চালাচ্ছে, আমাদের দেশে সাংবিধানিক পদগুলো আরএসএস দখলে নিয়েছে, আরএসএস এর হয়ে বিজেপি কাজ করছে। ফলে
বিজেপির সরকার মানে প্রকারান্তরের পিছন থেকে আরএসএস এটাকে পরিচালনা করছে। সেই কারণে পুরনো যা ধারণাই থাক না কেন সেটাকে বাতিল করে দেওয়ার ব্যবস্থা করছে বিজেপি, এবং এটা দেশের জন্য কোনো মতেই ভালো না। সংসদে বাদল অধিবেশনের শুরুতেই নিট ঝড়। 7 বছরে কোনো প্রশ্ন ফাঁস হয়নি, লোকসভায় আলোচনার দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। With full responsibility, I would like to submit in front of House through you, sir. There is no evidence of paper leak in last 7 years. Any numbers. Right now, Speaker, sir, this case is going in front of Honorable Supreme Court. All the things has come out. Honorable CJI is personally presiding over that bench. এরপরেই তুঙ্গে তরজা 2010 অভিন্ন প্রবেশিকার সিদ্ধান্ত বিরোধী জমানার ঘাড়েই দোষ চাপিয়ে সুপ্রিম কোর্টে শুনানির যুক্তি ধর্মেন্দ্রর। সবাইকে দোষারোপ নিজেদের নয়, খোঁচা রাহুল গান্ধী। There are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe if you're rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. As this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? चिल्लाने से सच झूठ नहीं हो जाएगा साहब। ये जो कहा गया देश की अभी की एग्जामिनेशन सिस्टम रबिश है सर, इससे दुर्भाग्यजनक बयान देश की नेता प्रतिपक्ष का कुछ नहीं हो सकता है सर। मैं कठोर शब्द से इसको निंदा करता हूँ। 2010 में 3 बिल आया था सर शिक्षा सुधार के लिए। उन्हीं की पार्टी के नेता आदरणीय कपिल सिब्बल साहब 3 बिल लाए थे। उसमें से एक बिल था प्रोहिबिशन ऑफ अनफेयर प्रैक्टिस बिल 2010, जिसकी उद्देश्य एजुकेशन इंस्टीट्यूशन में माल प्रैक्टिस को बंद करना। सर मेरे सरकार की हिम्मत है, अभी हमने पब्लिक एग्जामिनेशन की रेगुलरिटीज में बिल लाए, कानून बनाए। क्या मजबूरी था कांग्रेस पार्टी की, क्या मजबूरी था नेता प्रतिपक्ष की? उन्होंने उस बिल को उल्टा किया, किसके दबाव में उल्टा किया? क्या निजी मेडिकल कॉलेज की दबाव में, उनकी घूसखोरी की दबाव में उन्होंने उस बिल को उल्टा किया था। নিট নিয়ে এক পাও পিছু হটা নয়, লোকসভা থেকে বেরিয়েও জানিয়ে দিলেন রাহুল গান্ধী। मंत्री जी को रिस्पांस देना चाहिए। मंत्री जी ने सुप्रीम कोर्ट की बात करी, प्रधानमंत्री की बात करी, मगर मंत्री जी को शायद ये बातें समझ नहीं आ रही हैं। वो ये नहीं बता पा रहे हैं कि वो इसके बारे में क्या कर रहे हैं। हमने कहा था कि इस पे डिस्कशन होना चाहिए, सरकार इंटरेस्टेड नहीं है, मगर हम इस मुद्दे को उठाते रहेंगे और सरकार पे दबाव डालते रहेंगे। ঘোড়ায় হাসবে কটাক্ষ কুনারে। ধর্মেন্দ্র প্রধানকে খোঁচা কুণাল শান্তনুদের, ঘোড়ায় হাসবে এমনটাই কটাক্ষ করলেন কুণাল ঘোষ, কটাক্ষ করলেন শান্তনু সেন। দেখুন, এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না যখন ধর্মেন্দ্র প্রধান বলছেন যে বিগত 7 বছরে কোনো প্রশ্ন লিক হয়নি। সারা ভারতবর্ষের মানুষ জানে যে 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে কিভাবে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে নিট স্ক্যাম করেছে, এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পর্যন্ত তার স্টেটমেন্টে বলেছেন যে যারা কমপ্লেন করেছে তাদের থেকে জানা গেছে যে 5ই মের আগেই নিট ইউজি পরীক্ষার কোশ্চেন পেপার লিক হয়েছে। সুতরাং ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী এত বড় মিথ্যাচার করছেন, এর থেকে লজ্জার এবং এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হয় না। ভারতবর্ষের শিক্ষামন্ত্রীর এই দায় কাঁধে স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত। সুষ্ঠু বাদল অধিবেশনে মরিয়া কেন্দ্র, দলের জন্য নয় এবার দেশের জন্য লড়াই। বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রী। মঙ্গলের বাজেটে আগামী 5 বছরের দিশা ইতিবাচক রাজনীতির পাঠ পড়িয়েই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कुछ दलों की नकारात्मक राजनीति ने
देश के संसद के महत्वपूर्ण समय को एक प्रकार से अपनी राजनीतिक विफलताओं को ढांकने के लिए दुरुपयोग किया। जो पहला सत्र था, 140 करोड़ देशवासियों ने बहुमत के साथ जिस सरकार को सेवा करने का हुक्म किया है देशवासियों ने, उसकी आवाज को कुचलने का और लोकतांत्रिक प्रयास हुआ। 2.5 घंटे तक देश के प्रधानमंत्री का गला घोंटने का, उनकी आवाज को रोकने का, उनकी आवाज को दबाने का लोकतांत्रिक परंपराओं में कोई स्थान नहीं हो सकता है। देशवासियों ने हमें यहाँ देश के लिए भेजा है, दल के लिए नहीं भेजा है। ये सदन दल के लिए नहीं, ये सदन देश के लिए है। কটাক্ষ করেছেন শান্তনু সেন, শুনুন তার কি প্রতিক্রিয়া। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বিরোধীদের পার্লামেন্ট চালানোর কথা বলে তখন সেই প্রবাদ বাক্যটা মনে পড়ে যায় যে উল্টা চোর কোতোয়ালকে ডাটে। যিনি নিজে বিগত 10 বছর স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, তুগলকি, ফ্যাসিস্ট, হিটলারি প্রথা কায়েম করে বিরোধীদের কণ্ঠ রোধ করে পার্লামেন্ট চালিয়েছেন, যিনি নিজে একদিনে 146 জন পার্লামেন্টারিয়ানকে বোথ হাউস থেকে সাসপেন্ড করিয়েছেন, যিনি নিজে এত বছরে পার্লামেন্টে কোনো প্রশ্নের উত্তর দেননি, যিনি নিজে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে মণিপুর ইস্যু বলুন বা নিট কেলেঙ্কারি নিয়ে বিরোধীদের বারবার জমা দেওয়া 267 নোটিশের মান্যতা দেওয়ার কোনো প্রয়োজন মনে করেননি, তিনি যখন এই ধরনের কথাগুলো বলেন তখন আস্তাবলের ঘোড়ারাও হেসে ওঠে। সংসদ সুষ্ঠুভাবে চালাতে দিন, বিরোধীদের বার্তা মোদীর। मैं सभी राजनीतिक दलों से भी कहूंगा कि आइए हम आने वाले 4-4.5 साल दल से ऊपर उठ करके सिर्फ और सिर्फ देश को समर्पित होकर के संसद के इस गरिमापूर्ण मंच का हम उपयोग करें। आप उसके बाद जाइए मैदान में, सदन का भी उपयोग करना है कर लीजिए। वो 6 महीने जो खेल खेलने खेल लीजिए। दलों की नकारात्मक राजनीति ने देश के संसद के महत्वपूर्ण समय को एक प्रकार से अपनी राजनीतिक विफलताओं को ढांकने के लिए दुरुपयोग किया। जो पहली बार सदन में आए हैं, ऐसे बहुत बड़ी संख्या में हमारे माननीय सांसद हैं और सभी दल में हैं, उनको अवसर दीजिए, चर्चा में उनके विचारों को प्रकट करने का मौका दीजिए, ज्यादा से ज्यादा लोगों को आगे आने का अवसर दीजिए। বাজেট অধিবেশন শুরুর আগে বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রীর, তার কণ্ঠরোধ করার কোনো অধিকার গণতন্ত্রে নেই, নিশানা নরেন্দ্র মোদীর। कुछ दलों की नकारात्मक राजनीति ने देश के संसद के महत्वपूर्ण समय को एक प्रकार से अपनी राजनीतिक विफलताओं को ढांकने के लिए दुरुपयोग किया। जो पहला सत्र था, 140 करोड़ देशवासियों ने बहुमत के साथ जिस सरकार को सेवा करने का हुक्म किया है देशवासियों ने, उसकी आवाज को कुचलने का और लोकतांत्रिक प्रयास हुआ। 2.5 घंटे तक देश के प्रधानमंत्री का गला घोंटने का, उनकी आवाज को रोकने का, उनकी आवाज को दबाने का लोकतांत्रिक परंपराओं में कोई स्थान नहीं हो सकता है। देशवासियों ने हमें यहाँ देश के लिए भेजा है, दल के लिए नहीं भेजा है। ये सदन दल के लिए नहीं, ये सदन देश के लिए है। বিরোধীদেরই কণ্ঠরোধ করেছে মোদী সরকার, তো ফিরাদ হাকিমের। কণ্ঠরোধ কে কার করেছে? কণ্ঠরোধ তো বিরোধীদের করা হয়েছে। একটা বিল পাশ করার সময় সমগ্র বিরোধীকে সাসপেন্ড করে বার করে দেওয়া হয়েছে। এর থেকে বড় গণতন্ত্রের হত্যা আর কি আছে? বিরোধী বেঞ্চ অনেক ভারী হয়ে গেছে, তাই উনি ভয় পাচ্ছেন। গণতন্ত্রের কণ্ঠরোধ তো উনি শিখিয়েছেন, যখন তখন যাকে ইচ্ছে সাসপেন্ড। একটা ইম্পর্টেন্ট বিল, তাতে কোনো আলোচনা নেই বিরোধীদের। ইডি সিবিআই এর ভয় দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধ, এটা কি গণতন্ত্র চলছে নাকি? এবারের বাজেট বিকশিত ভারতের স্বপ্ন পূরণের দিশা দেখাবে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ये बजट अमृतकाल का एक महत्वपूर्ण बजट है। हमें 5 साल का जो अवसर मिला है, आज का बजट हमारे उन 5 साल के कार्य की दिशा भी तय करेगा। और ये बजट 2047 जब आजादी के 100 साल होंगे, तब
विकसित भारत का जो हमारा सपना है उस सपने को पूरा करने की मजबूत नींव वाला बजट लेकर के हम कल देश के सामने आएंगे। দেশ বিক্রির এজেন্ডা নরেন্দ্র মোদীর, নিশানা ফেরাদ হাকিমের। আমার ব্যক্তিগতভাবে কোনো এক্সপেকটেশন নেই, কারণ এই প্রধানমন্ত্রী যতদিন থাকবেন মানুষের জন্য কিছু করবেন না। উনি একটা এজেন্ডা নিয়ে এসেছেন, দেশ বেচার এজেন্ডা। সেই এজেন্ডাইতে দেখবেন যে অগ্রগতি হবে।